দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খেলা যে কোন লেভেলে চলতেছে বোঝা মুশকিল। গতকাল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ মার্কিন দূত সার্জিও গোর, যিনি কয়েকদিন পূর্বে বাংলাদেশ সফর করে গেলেন, সার্জিও গোর গতকাল জম্মু কাশ্মীরের শ্রীনগরে দাঁড়িয়ে বলেছেন, জম্মু কাশ্মীর ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ। ভাই, আমেরিকানদের হঠাৎ কি হইলো বলেন তো? মানে আমি কনফিউজড। আমেরিকানরা এমন এমন কথা বলতেছে যেগুলা ভারতের কথা, যেগুলা ভারত সবসময় বলে, কেন বলতেছে? ঘটনা কি? আর এই বক্তব্য, সার্জিও গোরের এই বক্তব্যের পর পাইক্কাদের হা হুতাশ শুরু হয়ে গেছে। একই সাথে বাংলাদেশি পাইক্কা বীজ যারা আছে, চাইনিজ দালাল যারা আছে, এদের মধ্যেও মারাত্মক চুলকানি দেখতে পাচ্ছি। কেন? কারণ কাশ্মীর নিয়ে পাকিস্তান বহু বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা করছে। সেখানে হঠাৎ কইরা পাকিস্তানিদের বাপ মার্কিনীরা, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক, তিনি যখন ভারতের পক্ষে বক্তব্য দেন, তখন তো ভাই বিষয়টা লেজে গোবরে হয়ে যায়, তাই না? কিন্তু হঠাৎ সার্জিও গোর এমন কথা কেন বললেন? আমেরিকার কাশ্মীর নীতিতে কোনো পরিবর্তন হয়েছে? পাকিস্তান এবং চীন এই বিষয়টাকে কেমনে নেবে, কিভাবে দেখবে? এটাও তো একটা বিশাল প্রশ্ন। পুরো বিষয়টা বোঝার জন্য আমাদেরকে ফিরে যাইতে হবে 1947 সালে। ব্রিটিশ ভারত ভাগ হয়ে যখন ভারত পাকিস্তান জন্ম নেয়, ঠিক সেই সময় জম্মু কাশ্মীর ছিল একটা দেশীয় রাজ্য। আবার বলতেছি, জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল। এই রাজ্যের শাসক ছিলেন মহারাজা হরি সিং। ঠিক তখন থেকেই জম্মু কাশ্মীর রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সংঘাত শুরু হয়। 1947 সালে পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধারা যখন কাশ্মীরে অনুপ্রবেশ করে, তখন সেই পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতের দিকে আগায়। এরপর মহারাজা হরি সিং ভারতের সাথে অধিভক্তির দলিলে স্বাক্ষর করেন, অর্থাৎ পুরো জম্মু কাশ্মীর ভারতের অংশ হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের অংশে পরিণত হয়। জম্মু কাশ্মীর ভারতে যুক্ত করেন মহারাজা হরি সিং। এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, জম্মু কাশ্মীর একটাই রাজ্য ছিল তখন, কিন্তু পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্ম হয় নাই, যেটাকে পাকিস্তান এখন আজাদ কাশ্মীর হিসেবে দাবি করে। অর্থাৎ কাশ্মীর মানেই ছিল জম্মু কাশ্মীর, সেখানে পিওকের কোনো ঠাঁই ছিল না, পিওকে নামে কোনো কিছু ছিল না। মহারাজা হরি সিং দলিলে স্বাক্ষর করার পর জম্মু কাশ্মীরের পুরো অংশ আইনিভাবে ভারতের অংশ হয়ে যায়। যেই রাজ্যের রাজা দলিলে স্বাক্ষর করে জম্মু কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে সৃষ্টি করে গেল, পরবর্তীতে পাইক্কারা সেখানে যুদ্ধ করে গ্যাঞ্জাম লাগিয়ে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে আজাদ কাশ্মীর নাম দিল। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী আইন মেনেই কাশ্মীরে প্রবেশ করে। এরপর মূলত ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ শুরু হয়। যুদ্ধবিরতির পর তৎকালীন জম্মু কাশ্মীরের একটি বড় অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীতে এইটাই মূলত পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে নামে পরিচিত হয়। সুতরাং ভারতীয় অবস্থান থেকে বিষয়টা পরিষ্কার, জম্মু কাশ্মীরের পুরো ভূখণ্ড ভারতের এবং পাকিস্তান চীনের নিয়ন্ত্রণে থাকা অংশটাও ভারতের। এই দাবি শুধুমাত্র দাবি, এটা কি বাস্তবতা না? মহারাজা হরি সিং কাশ্মীরের পুরো অংশটাকে ভারতের সাথে অধিভুক্ত করেছেন। তখন তো ভাই পিওকে ছিল না, তখন তো চীনের অংশে থাকা কাশ্মীরের যে বর্তমান অংশ, সেটা তো জম্মু কাশ্মীরের বাইরে ছিল না। সুতরাং ভারত যেটা দাবি করছে সেটা যৌক্তিক। কিন্তু জঙ্গি পাইক্কারা ভারতের এই দাবি প্রত্যাখ্যান করে এবং কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা শুরু করে। পাইক্কাদের কাছে আমার একটা প্রশ্ন, যেই অঞ্চলকে পাইক্কারা আজাদ কাশ্মীর বলে, সেইটা কি 1947 সালে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র ছিল? পাইক্কারা কি উত্তর দিতে পারবে? পারবে না, কারণ এটা ছিলই না। আজাদ কাশ্মীর ঐতিহাসিক জম্মু কাশ্মীর রাজ্যের একটা অংশ ছিল, যেটা 1947-48 সালে যুদ্ধের পর পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। তবে কাশ্মীরের গল্প শুধু ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ না, কারণ কাশ্মীরের পূর্ব এবং উত্তর পূর্ব অংশের একটি বড় অংশ চীনের নিয়ন্ত্রণে। একটা বড় এলাকা চীন নিয়ন্ত্রণ করে ফেলেছে, বিশেষ করে আকসাই চীন নামক এলাকা। এই অঞ্চল ভারত চীন সীমান্ত বিরোধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি। চীন 50-এর দশকে আকসাই চীনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটা সড়ক নির্মাণ করে। পরবর্তীতে এই অঞ্চলকে কেন্দ্র করে চীন ভারত উত্তেজনা বৃদ্ধি পায়। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর আকসাই চীন অঞ্চল চীনের নিয়ন্ত্রণে চলে যায়। 1963 সালে পাকিস্তান চীনের সাথে একটি সীমান্ত চুক্তি করে। ভারত এই চুক্তিকে অবৈধ দাবি করে। কারণটা খুব যৌক্তিক, পাকিস্তান কোনোভাবেই ভারতীয় ভূখণ্ড চীনের হাতে তুলে দেওয়ার অধিকার রাখে না। সুতরাং বুঝতে পারছেন কাশ্মীরের বাস্তবতা কতটা জটিল। একটা বৃহত্তর ঐতিহাসিক জম্মু কাশ্মীর অঞ্চলের বিভিন্ন অংশ আজকে ভারত, পাকিস্তান এবং চীনের নিয়ন্ত্রণে। সেখানে গ্যাঞ্জাম ফ্যাসাদ লেগে আছে, কিন্তু ভারত এখনো পুরো জম্মু কাশ্মীর এবং লাদাখের উপর তাদের সার্বভৌম দাবি বজায় রেখেছে। এই জায়গা থেকে মূলত সার্জিও গোরের বক্তব্যের গুরুত্ব বোঝা যায়। তিনি কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ নিয়ে কোনো মানচিত্র দেন নাই, এমনকি চীনের সাথে সীমান্ত বিরোধের কোনো সমাধান ঘোষণা করেন নাই। কিন্তু তিনি সরাসরি বলে দিয়েছেন, জম্মু এন্ড কাশ্মীর ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া।
এই বক্তব্যের রাজনৈতিক মূল্য অনেক গভীরে, অনেক গভীরে। এটা বোঝার সক্ষমতা পাইক্কা গান্ডুদের হয় নাই। বাংলাদেশ অবস্থানকারী পাইক্কা দালাল এবং চাইনিজ দালালদের উদ্দেশ্যে বললাম, কারণ তাদের মারাত্মক জলাতঙ্ক শুরু হয়েছে এই সংবাদের পর থেকে। পাকিস্তানে তো দিন কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা করছে না, হঠাৎ করে এখন মার্কিন রাষ্ট্রদূত ভারতীয় ভূখণ্ড কাশ্মীরের শ্রীনগরে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষে বক্তব্য দিচ্ছে, ভারতের স্বরে কথা বলতেছে। এখন পাইক্কারা সান্ত্বনার জন্য বলবে, চাইনিজ দালালরা সান্ত্বনার জন্য বলবে সার্জিও গর্ত পিওকে ভারতের হাতে তুইলা দেয় নাই, কিংবা চায়নার সাথে কাশ্মীর ইস্যুতে ভারতের সীমান্ত সংকটের সমাধানও করতে বলে নাই। সমস্যা কি? এটা বইলা তারা মনে মনে সুখ নিবে, কিন্তু এরা জানে না কূটনীতিতে প্রত্যেকটা শব্দের মূল্য আছে। বিশেষ করে একজন মার্কিন রাষ্ট্রদূত শ্রীনগরে দাঁড়িয়ে যখন বলেন ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া, তখন সেইটা ভাই রাজনৈতিক সংকেত। মানেন আর না মানেন, এটার মধ্যে গভীর রাজনৈতিক সংকেত আছে। সার্জিও গোরের সেই সংকেত যে পাইক্কাদের পশ্চাৎ দেশে লাল বাতি লাগাই দিছে, এটা বোঝা যায়। সার্জিও গোরের বক্তব্যের পরেই মার্কিন কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাইছে পাইক্কারা, মানে পাকিস্তানিরা। আমার খুব জানতে ইচ্ছে করছে আমেরিকার হঠাৎ কি হলো? বাংলাদেশ ইস্যুতে ভারত যা বলবে তাই মেনে নেবে, কাশ্মীর ইস্যুতে ভারতের স্বরে কথা বলতেছে। কিছু তো হয়েছে তাই না? নাইলে তেমনি কথা বলতেছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ স্বার্থ ছাড়া ভাই বক্তব্য দিবে, এটা মাইনা নিতে হবে। সব খেলার একটাই খেলা হলো চীন, সব খেলার একটাই খেলা হলো অর্থনীতি, সব খেলার একটাই খেলা হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী হলো চীন। আর চীনকে মোকাবিলায় ভারতের গুরুত্ব গত এক দশকে কতটা বৃদ্ধি পেয়েছে যারা ডিপ্লোমেসি নিয়ে পড়াশোনা করে, যারা ভূরাজনীতি নিয়ে পড়াশোনা করে, তারা খুব ভালো করে বুঝে গেছে ভারত এখন দক্ষিণ এশিয়ার সামান্য কোনো দেশ না। ভারত এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান পরাশক্তি। ভারতের বিশাল অর্থনীতি, বিশাল বাজার, শক্তিশালী সামরিক সক্ষমতা, পাশাপাশি চীনের সাথে দীর্ঘ সীমান্ত আছে। চীনকে ভারসাম্য রাখার মার্কিন কৌশলে ভারতের গুরুত্ব অস্বীকার করবার কোনো সুযোগ নাই। আর এইখানেই মূলত পাইক্কারা খেয়ে গেছে। পাইক্কারা এক সময় আমেরিকাকে তাদের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র মনে করত, আমেরিকাও সেই সহায়তা করেছে। বিশেষ করে স্নায়ুযুদ্ধ, আফগানিস্তান ইস্যু, পাইক্কারা মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মানে দালালি করছে, বুঝেন নাই? কিন্তু এখন সময় বদলে গেছে, পাইক্কাদের সাথে এখন চীনের কৌশলগত সম্পর্ক অনেক গভীর। চীন টাকা টুকা দিয়া পাইক্কাদের কোন রকম বাঁচায় রাখছে, ফকিন্নির জাত, ভিখারির জাত। তাছাড়াও পাইক্কাদের ভূখণ্ডে চীনের বিশাল বিনিয়োগ আছে, করিডোর আছে, বাণিজ্যিক অঞ্চল আছে। আর অন্যদিকে ভারত মার্কিনীদের সাথে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, ইন্দো প্যাসিফিক সহযোগিতা বাড়াচ্ছে। কারণ আমেরিকা বুঝা গেছে ভারতকে বাদ দিয়ে ভাই চীনকে মোকাবিলা করা সম্ভব না, কারণ মার্কিনীদের একমাত্র প্রতিপক্ষ চীন। আর এই বাস্তবতার প্রভাব কাশ্মীর ইস্যুতে পড়বেই, এটা আমার ধারণা। আমি জানি না কি হবে। সুতরাং সার্জিও গোরের বক্তব্যকে শুধু পাকিস্তান বিরোধী বক্তব্য হিসেবে দেখলে পুরো বিষয়টা আপনারা বুঝবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারতকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন। সার্জিও গোর আরো বলেছেন যুক্তরাষ্ট্র জম্মু কাশ্মীরের বর্তমান ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনা করবে। এটাও কিন্তু ভারতের জন্য ইতিবাচক সংকেত, কারণ একটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভ্রমণ সতর্কতা দেয়, সেটা আন্তর্জাতিকভাবে সেই অঞ্চলের ভাবমূর্তিতে একটা প্রভাব ফেলে। সুতরাং এখানে যদি পুনর্বিবেচনা করা হয় কাশ্মীর ইস্যুতে, সেক্ষেত্রে কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ইতিবাচক দিক হবে না? স্বাভাবিক না এটা? যদি ভবিষ্যতে এই সতর্কতা শিথিল হয়, তাইলে কাশ্মীরের পর্যটন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এসব ক্ষেত্রে ইতিবাচক বিষয় হবে না? অবশ্যই হবে। যুক্তরাষ্ট্রের কাছে ভারতের গুরুত্ব যত বাড়বে, পাকিস্তানের কাশ্মীর ভিত্তিক কূটনৈতিক চাপ তৈরির জায়গা তত সংকুচিত হবে, অর্থাৎ পাইকারা খাবে। আর চীন এটাকে সহজভাবে নেবে না, সেটা ভারতও জানে, মার্কিনীরাও জানে। কারণ লাদাখ, আকসাই চীন এবং হিমালয় অঞ্চল সরাসরি ভারত চীন সমস্যার সাথে সংযুক্ত, সীমান্ত সমস্যার সাথে। মার্কিনীরা যদি ভারতের অবস্থানকে আরো বেশি সমর্থন করে, তাহলে দেখবেন চীন স্বাভাবিকভাবে এইটাকে নিজের বিরুদ্ধে বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখবে, এবং দেখাটাই স্বাভাবিক। তবে ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের জাতীয় স্বার্থকে নিজের শক্তিতে এগিয়ে নেওয়া। কাশ্মীর ভারতের অংশ, এটা ভারতের রাষ্ট্রীয় অবস্থান এবং ভারতের আভ্যন্তরীণ সাংবিধানিক কাঠামোর অংশ। বিদেশি কোনো শক্তির স্বীকৃতি ভারতের অস্তিত্বের ভিত্তি নয়, এটা ভারতও জানে, আমরাও জানি। ভারতের শক্তি হচ্ছে তাদের অর্থনীতি, তাদের সামরিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাব এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণ। সবচেয়ে বড় কথা ভারতের নাগরিকদের দেশপ্রেম। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কূটনৈতিক বক্তব্য, এটা ভারতকে কূটনৈতিক একটা সুবিধা দিতে পারে, কিন্তু ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে ভারতকেই।
এখানে কেউ ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়ে যাবে না। সার্জিও গোরের এই বক্তব্যের আসল তাৎপর্য হলো তিনি এমন একটা ভাষা ব্যবহার করেছেন যেটা ভারতের দীর্ঘদিনের অবস্থানের সাথে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। পাইক্কাদের জন্য একটা বিশাল সতর্ক সংকেত, আর চীনের জন্য কৌশলগত বার্তা, আর ভারতের জন্য কূটনৈতিক সুবিধা। আর এই খেলার পেছনে রয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, পাইক্কাদের কূটনৈতিক অবস্থান এবং চীনকে ঘিরে বিশ্ব রাজনীতির নতুন হিসাব নিকাশ। বুঝলা বাঙালি পাইক্কা দালালরা, বাঙালি চাইনিজ দালালরা? যদি না বোঝো বারবার দেখো তাইলে বুঝবা। তোমাদের দিন শেষের দিকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।